আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। গোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিস্টার সুজানা। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে জাতিসংঘ সহ বৈশ্বিক সব ফোরামে দাবি জানানোর কথাও জানান তিনি। তিস্তা নদী সংলগ্ন 11টি পয়েন্টে বিএনপির অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা জানান। জেলা প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে হাজারো মানুষের কণ্ঠে পানির ন্যায্য হিস্যার দাবি। বিএনপির দুদিনের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাসহ সমমনা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও সরব। মঙ্গলবার বিকেলে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। তিস্তা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন অমান্য করছে দাবি করে তারেক রহমান বলেন, পানির অভাবে দেশের কৃষক ভুগছে, আবার হঠাৎ বন্যায় সব ভেসে যাচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে 3বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা। দেশের স্বৈরাচার ও তার দোসররা যাতে আর কোনোদিন পুনর্বাসিত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। সৈয়দ মাহমুদ, আরটিভি। বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি জানান, বছর 4 আগে 2021 সালে তিস্তা প্রকল্পে সহায়তা চেয়ে প্রস্তাব পাঠালে পরবর্তীতে বাংলাদেশ আর কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাজধানীর বারিধারায় চীন দূতাবাসে বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, তিস্তার নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত। চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে ইয়াওয়েন জানান, কুনমিংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এই 3 হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ভিসা সহজে দেওয়া হবে। Restoration project for Tista River that is between two governments. 2021 সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর 2023 সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায় যে তাদের দেয়া প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত। কিন্তু তারপর থেকে আমরা এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত চীন। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা উদ্বেগজনক। সমঝোতার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধ সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যম উই ওন টিভিকে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে পারে বলেও জানান তিনি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা রোধ, শেখ হাসিনার বিবৃতি সহ নানা বিষয় উঠে আসে।
present government of Bangladesh is working. দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইয়ন টিভিকে এক সাক্ষাৎকারে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Both Bangladesh and India need mutually beneficial good relations. এছাড়া 4 এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। So there is an opportunity for the two of them to meet. এ সময় সীমান্ত উত্তেজনার বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএফ সীমান্তে যেভাবে হত্যা করা হয় তা কাম্য নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। BSF shooting and killing of civilians. বিএসএফ সীমান্তে হত্যা না করে উভয় দেশের সীমান্ত ইস্যুটি আইনি প্রক্রিয়ায় সমাধান করতে পারে। যে কোনো সীমান্তেই অপরাধ সংগঠিত হয়ে থাকে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে আইনি প্রক্রিয়ায় বা সমঝোতার মাধ্যমে তা সমাধান করা হয়ে থাকে। If anyone has broken the law. এদিকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের কথাও উঠে আসে সাক্ষাৎকারে। We just look at Pakistan as just as another country. পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বলা ভুল হবে। সাধারণ দেশগুলোকে যেভাবে দেখা হয় পাকিস্তানকেও তাই করা হচ্ছে। শুধু পাকিস্তানের ভিসার বিষয়ে বেশ কিছু বিষয় শিথিল করা হয়েছে। আমি মনে করি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। Any reason why Indian security should be jeopardized because of that. রাকিব হাসান, RTV। সরকারের মূল লক্ষ্য স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার দুবাই যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা। 2012 সাল থেকে সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মার্চের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 46 নেতাকর্মীর বিরুদ্ধে আগামী 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের 12 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 আসামিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের নেওয়া হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে সেগুলো সংযুক্ত করা হবে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী 20 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ সব আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায় তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। ছাত্র জনতার উপর বর্বরতার কথা উল্লেখ করে প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলার সময় আগাম জামিনের সুযোগ নেই। মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। পতিত সরকার নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী মামলায় কারাবন্দী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির সুস্পষ্ট তারিখ জানাতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর পল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেওয়ার পরামর্শ দেন তিনি।
জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা মনে না করার হুঁশিয়ারি দিয়ে এটিএম আজহার মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানান ডাক্তার শফিক। একই সঙ্গে ফ্যাসিবাদের আমলে বাতিল করা নিবন্ধন ফিরিয়ে দেবার দাবি জানান জামায়াতের আমির। পরে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে নির্বাচন কমিশন অংশ হতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, এবার নির্বাচনে ডিসিদের ওপর রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না। মাঠ পর্যায়ে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতার সাথে গড়ে তোলা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ওসমানী স্মৃতি মিলনায়তনের ডিসি সম্মেলনের সমাপনী দিনে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না। এটা রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন, আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা এর আগে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, নির্দলীয় সরকারের অধীনে হবে এবারের নির্বাচন, তাই ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। সারা দেশে শিল্প সাহিত্য বন্ধ হচ্ছে তা ঠিক না জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, বিগত সরকারের তুলনায় এখন বেশি সংস্কৃতি চর্চা হচ্ছে। গত 15 বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির অধীনে, তার চেয়ে বেশি হচ্ছে সংখ্যায় এবং পরিমাণে এবং গুণে। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, দেশের মসজিদের খতিব ও ইমামদের জন্য সরকারি পে স্কেল বাস্তবায়ন করা হবে। পুরো বাংলাদেশের যারা জেলা প্রশাসকবৃন্দ আছেন তারা সতর্ক থাকবেন, কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে, মাজারে, মসজিদে, প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে, এই ব্যাপারে ওনারা সতর্ক থাকার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি। এবারের ডিসি সম্মেলন আগামী বাংলাদেশ গড়ার পেছনে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ সচিব। ইলেকশন নির্ধারিত সময় যখন হবে, তারা যেন আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। সবগুলি মিনিস্ট্রি তাদের রেসপেক্টিভ জুরিসডিকশনে যেসব কাজগুলি আছে সেগুলি তারা বুঝাতে পেরেছে এবং তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাওয়া সম্ভব সেটা তাদের বুঝিয়ে দিয়েছে। আমরা আশা করি যে তারা আরও উজ্জীবিত হয়ে চলে যেতে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এ ঘটনায় ছাত্রদল জড়িত। ছাত্রদল বলছে, কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাথে তৃতীয় পক্ষ জড়িত। রাতে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে। এয়ার বাদলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায় শিক্ষার্থীদের আরেকটি অংশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা সংঘর্ষের রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র দলের পক্ষ থেকে হামলা করা হয়। এই ঘটনার জেরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্র উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। ঘটনার প্রতিবাদে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা সহ কুয়েট বিশ্ববিদ্যালয়ে হামলার ভিডিও চিত্র প্রদর্শনী করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতারা দাবি করেন, কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদল নয়, তৃতীয় পক্ষ জড়িত। শিবিরকে গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদে পা দিবে না ছাত্রদল। প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এটুআইয়ের প্রায় 850 কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। আগারগাঁও তথ্য প্রযুক্তি বিভাগে এটুআই কার্যালয়ে দুদকের অভিযানে এ প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে যশোর 4 আসনের সাবেক এমপির বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশনের মূল কাজ ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসডিজি অর্জনকে ত্বরান্বিত করা। কিন্তু এখানে উন্নয়নের চেয়ে দুর্নীতি হয়েছে বেশি। সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ এই প্রকল্পের 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আইসিটি ভবনের এটুআই প্রকল্পের অফিসে অভিযান পরিচালনা করে দুদকের একটি প্রতিনিধি দল। 3-4টা প্রতিষ্ঠানই বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন। এখানকার কিছু কর্মকর্তাদের মধ্যে এই কার্যক্রমে অনিয়ম রয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যই 855 কোটি টাকার মতো রিভাইজড রেকর্ডপত্র যাচাই করে আমরা রিপোর্ট তৈরি করে কমিশনে দাখিল করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। এটুআই প্রজেক্টের বর্তমান পরিচালক জানালেন, প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল এবং অনিয়ম ছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এটুআই প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, আইসিটি ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। তদন্ত একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে প্রমাণ পাওয়ায় যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রঞ্জিতের স্ত্রী নিয়তি রানী ও 2 ছেলের বিরুদ্ধেও 69টি ব্যাংক হিসেবে 162 কোটি 34 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোলা ইউনিয়নের নিহত রোমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা। তারেক রহমানও তার মতো করেই মানুষের বিপদে এগিয়ে আসছেন।
দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিনাজপুরে প্রায় 2 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। দিনাজপুর সদরের একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন গ্রাহকদের কাছে টাকার চেক হস্তান্তর করেন। তিনি জানান, ন্যাশনাল লাইফ 2024 সালে প্রায় 2100 কোটি টাকা বীমার প্রিমিয়াম আয় করে। এছাড়া দাবি পরিশোধ করে 1205 কোটি টাকা। অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুর সহ বিভিন্ন জেলার প্রায় 2 শতাধিক উন্নয়ন কর্মকর্তা ও 1100 কর্মী অংশ নেয়। ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে প্রথমবারের মতো এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী রিয়াদে বৈঠকটি শুরু হয়। এতে ইউক্রেন বা ইউরোপের কোনো দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তার দেশ। তবে চীনের আশা সব পক্ষই শান্তি আলোচনায় অংশ নিতে পারবে। বৈঠকে 3 বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধের অবসান ও আমেরিকা রুশ সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হয়। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের এ বৈঠকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।